এটা ঠিক যে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, তবে সে সম্পর্ক শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম। ভোর যেন তবদা খেয়ে গেল রিদওয়ানের কথা শুনে। এই লোক কি বলছে এসব? সম্পর্ক করেছিল তাও আবার প্রতিশোধ নিতে? অশ্রুযুক্ত নয়নে ফের জানতে চাইল মেয়েটি কে। সানা। দুয়ে দুয়ে চার মিলে গেল। তার মানে ওই দিন সানা ঠিকই বলেছিল, এই লোকের সাথে তাদের সম্পর্ক ছিল। প্রতিশোধ হোক আর যাই হোক, লোকটা তো মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিল। তার মানে ওই দিন সানাপু ঠিকই বলেছিল, আপনি তার সান্নিধ্যে ছিলেন। হানি, ডোন্ট সে দ্যাট। আমি তার সান্নিধ্যে ছিলাম। ওর সাথে সম্পর্কটা জাস্ট একটা ওয়ে ছিল প্রতিশোধ নেওয়ার, আর কিছু না। রিদওয়ান ভোরের কাছে এসে জড়িয়ে ধরে এই কথাটি বলল। এরপর একে একে সবকিছুই ভোরকে বলল। নিজের বন্ধুর মৃত্যু থেকে শুরু করে সানার কৃতকার্যের জন্য সাজা দেওয়া, সকল কিছুই একে একে বলেই ক্ষান্ত হলো। তার প্রত্যেকটা কথাই ভোর চুপচাপ শুনতে থাকলো। কিন্তু তবুও সবকিছুর মধ্যে ভোর শান্ত হতে পারল না। কোনো নারী নিজের হালাল পুরুষের সান্নিধ্যে অন্য কোনো নারী জড়িয়ে যাওয়া কোনো কথাই সে হালাল নারী সহ্য করতে পারবে না। সেটা অভিনয়ের রিলেশন হোক বা রিয়েল রিলেশন। এর মধ্যেই হঠাৎ করে সানার বলা আরো একটি কথা মনে পড়ল। মুখে উচ্চারণ করতে না চাইলেও উচ্চারণ করলো সেই কথা। তবে কি আমিও আপনার জীবনে কোনো প্রতিশোধের ডিল হিসেবে এসেছি? রিদওয়ান নিজের বাক্য শেষ করতেই ভোরের এরূপ কথা শুনে ভীষণ অবাক হলো। সাথে সাথে ভোরকে ছেড়ে নিজের সামনে আনলো। প্রতিশোধের ডিল? এসব কি বলছো? ভোর ভাবলেশহীন ভাবে রিদওয়ানের দিকে তাকিয়েই, আমার সাথে আপনার বিয়েটা কোনো এক ডিলের সমঝোতায় হয়েছে কি রিদওয়ান? মিথ্যে বলবেন না, সত্যি করে বলুন। ভোরের কথায় রিদওয়ান আহত চোখে তাকালো। কি হলো বলুন। আমিও কি তবে আপনার কোনো ব্যবসার ডিলের ভিত্তিতে এসেছি? উত্তর দিন, চুপ করে থাকবেন না আজকে। আমি আজ জানতে চাই সবটা। এমন কি ডিল হয়েছিল আমার আব্বুর সাথে, যার জন্য তার মেয়েকে এভাবে আপনার হাতে তুলে দেয়? বলুন আমায়। ভোর চিৎকার করে কথাগুলো বলায় তার হঠাৎ করে আবারও মাথা ব্যথা উঠে গেল। মাথায় হাত রেখে আবারও রিদওয়ানকে কিছু বলতে নিলেই নিজের মুখের আদর বন্ধ পেল। খুবই আলতোভাবে রিদওয়ান নিজের আবেগময় ভাষাগুলো, নিজের অনুভূতির স্পর্শ দ্বারা ভোরকে অনুভব করাতে থাকলো। সে অবস্থাতেই রিদওয়ান ভোরকে নিজের শক্ত বন্ধনীতে আবদ্ধ করলো। তুমি কখনো আমার ডিল ছিলে না হোয়াইট আঁচল। কখনো তুমি রিদওয়ানের প্রতিশোধের আগুন ছিলে না। তোমার প্রতি আমার হওয়া প্রত্যেকটা অনুভূতি নিখুঁতভাবে তোমার সাথে জড়িয়ে আছে, মাই লাভ। ভোরের ওষ্ঠ ছেড়ে তার ঘাড়ে মাথা গুজে দিয়ে রিদওয়ান নিজের আবেগময় অনুভূতিগুলো প্রকাশ করতে থাকলো। এরপর ঘাড় থেকে মাথা উঠিয়ে ভোরকে সে অবস্থাতেই পাজা কোলে তুলে নিল। এরূপ কাণ্ডে ভোর কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিল। ভয় পেও না। আমি সবল থাকতে তুমি কখনো আঘাত পাবে না। নিশ্চিন্তে থাকতে পারো। কথাটা বলতে বলতেই নিজের অফিস রুমের মধ্যে অ্যাটাচ থাকা রেস্ট রুমে নিয়ে গেল, যেখানে আগে থেকেই একটা খাট সাথে প্রয়োজনীয় কিছু আসবাব সেট করা আছে। সেখানে নিয়ে গিয়ে বেডের মধ্যে বসিয়ে দিল। আপনি কথা ঘুরাচ্ছেন রিদওয়ান, আমার উত্তর চাই। ভোর কথাগুলো অনেক কষ্টে বলল। কান্নার জন্য তার নিজেরই হিচকি উঠে গিয়েছে প্রায়। রিদওয়ান সাথে সাথেই কিছু বলল না। টি টেবিলের ড্রয়ার থেকে টিস্যুর বক্স থেকে কয়েকটি টিস্যু নিয়ে ভোরের মুখটা মুছতে লাগলো। ভোর মুখের আদল ফিরিয়ে নিলেও রিদওয়ান নিজের হাত ধারা শক্ত করে ধরেই জোর করেই মুছে দিল। তুমি একটু ভুল বললে মাইফুল হানি। কথাটা বলতে বলতেই ড্রয়ার থেকে আবারও একটি কাগজ বের করলো। এরপর তা ভোরের হাতে দিল। ভোর না চাইতেও সে কাগজগুলো চেক করতে থাকলো। কাগজগুলো বিয়ের রেজিস্ট্রি মনে হচ্ছে তার, কিন্তু এগুলো কাদের রেজিস্ট্রি? ভাবনার মাঝে কাগজগুলো চেক করতে করতেই বুঝতে পারলো সেগুলো তাদের বিয়ের রেজিস্ট্রি। এগুলো তো আমাদের বিয়ের রেজিস্ট্রি। হুম, আমাদের বিয়ের রেজিস্ট্রি। তো এইসব দেখানোর মানে এটা কি? আচ্ছা হানি, আমাদের বিয়ে কত তারিখ জানা হয়েছিল? তোমার কি মনে আছে সেই তারিখ? মনে থাকবে না কেন? তো সেই তারিখের সাথে রেজিস্ট্রির তারিখ মেলে কিনা এটা দেখো তো। রিদওয়ানের কথায় ভোর সত্যি সত্যিই দেখলো। দেখেই যেন নিজেকে চিন্তিত হয়ে পড়ল। এখানে তো তাদের বিয়ের তারিখের সাথে এই তারিখ মিল নেই। আর এই তারিখ তো তাদের বিয়ের তারিখের থেকেও 2.5 মাস আগের তারিখ। কিছু কি বুঝলে মাইফুল হানি? এই রেজিস্ট্রি তো আমাদের বিয়ের তারিখের সাথে মিলছে না। নকল রেজিস্ট্রি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন? বোনের এরূপ কথায় রিদওয়ান একটুও অবাক হলো না। আজ যেন রিদওয়ান সবকিছু নিয়েই প্রস্তুত আছে। প্রমাণ তো কিছুই করবো না, তবে তোমাকে বোঝাবো এই হৃদয় নিজের ব্যক্তিগত জানের প্রতি ঠিক কতটা দুর্বল। কথাটা বলেই বেড থেকে টিভির রিমোট নিয়েই প্লে বাটনে ক্লিক করলো। এরপর টিভি অন হতেই কিছু একটাতে ক্লিক করতেই ভেসে উঠল কাজী অফিস। সেখানে সে কয়েকজনকে দেখতে পেল। তাদের মধ্যে ভোর, রিদওয়ান, রিককেও দেখতে পেল। ভোরের হিজাব মাথায়, লাল ওড়না পেঁচিয়ে রাখা।
বিষয়টা তার কিছুই বোধগম্য হলো না। অবাক লোচনে দাঁড়িয়ে পড়ল সে। এরপর একে একে সব কার্যক্রম দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভোর আর রিদওয়ান কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে ফেলে। তবে সেখানে ভোর খুব কাঁদছিল। সাথে রিদওয়ানের সাথে কাঁদতে কাঁদতেই বারবার বলছিল সে বিয়ে করবে না। কিন্তু রিদওয়ানের জিদের বশে তাকে বিয়েটা করতেই হয়। এর মাঝে ভোর কাঁদতে কাঁদতেই সেন্সলেস হয়ে পড়ে। পরবর্তীতে কি হয় তা দেখার জন্য ভোর কৌতূহলী হলেও টিভি অফ হয়ে যাওয়ায় আর দেখতে পেল না। অধৈর্য হয়ে রিদওয়ানের দিকে তাকালো। কি ব্যাপার? বন্ধ করলেন কেন? অন করুন প্লিজ। এরপর কি হয়েছিল? ভোরের কথায় রিদওয়ান যেন জবাব দিল না। শক্ত হয়ে নিজের চিরচেনা গম্ভীরতা বজায় রাখলো। ভোর নিজেকে সামলালো আবারও। ভিডিওতে দেখা সকল কিছুই তার থেকে অকল্পনীয় স্মৃতি বিজড়িত মনে হতে লাগলো। ভিডিওর সকল কিছু কি এডিট করা ছিল? কিন্তু এডিট হলেও এমন বাস্তবের মতো দেখাচ্ছিল কেন? ভিডিওতে দেখা সকল কিছুই তার থেকে অকল্পনীয় স্মৃতি বিজড়িত মনে হতে লাগলো। নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকলো। রিদওয়ানকে ফের কিছু জিজ্ঞেস করলেও উত্তর পেল না। তোমার আব্বুর সাথে ডিল করার আগে থেকেই তুমি আমার লিগেল ওয়াইফ ছিলে মাই ফুল হানি। মিথ্যে বলছেন আপনি। সত্যি মিথ্যার বেড়াজালে তুমি আটকে থাকলেও আমি আটকে নেই হানি। আর তার সকল প্রমাণ তোমার চোখ দর্পণে। আপনার সাথে যদি আমার সত্যিই আগে বিয়ে হতো তাহলে সেই বিয়ের কথা আমার কেন মনে নেই? সেটা তো তুমি ভালো বলতে পারবে। আমি কিভাবে বলতে পারবো? ভোরের কথায় রিদওয়ান ভোরকে পিছন দিক থেকেই জড়িয়ে ধরল। বলতে যখন পারছো না তখন আর বলার দরকারও নেই। শুধু এটা মনে রাখবে তোমাকে কখনো আমি ডিলের পরিবর্তে বিয়ে করিনি। নিজের ইচ্ছে অনুযায়ী তোমাকে আমার জীবনে জড়িয়েছে। কথাটা বলেই রিদওয়ান ভোরকে সামনাসামনি ফিরালো। এরপর সযত্নে ভোরের কপালে উষ্ণ স্পর্শ দিল। আর যখন এই ডিলের কথা তোমার আব্বুর সাথে হয় অলরেডি তুমি আমার বউ ছিলে। আমি জানি সারার সাথে আমার করা মিথ্যা নাটকীয় সম্পর্ক করাটা উচিত হয়নি, কিন্তু তখন আমি কি করতাম বলো? বন্ধুর মৃত্যুর বেড়াজালে ঠিক ভুলে বিচার আমি করতে পারিনি, যার জন্য ভুল ডিসিশন নিয়েছিলাম। জানি এটাতে আমার বড় অন্যায় হয়েছে, হয়তো অন্যভাবে প্রতিশোধ নেওয়া যেত, কিন্তু তখন এটাই আমার থেকে ঠিক মনে হয়েছিল। কথাগুলো বলতে বলতেই ভোরকে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখলো। তোমার চোখে হয়তো আমি অনেক খারাপ মানুষ হিসেবে গণ্য হচ্ছে, হয়তো আমাকে মাফ করা যায় না, কিন্তু হানি একটা কথা কি জানো তো? তুমি হিনা এই জীবন ব্যর্থ। যদি তোমার মনে হয় এর জন্য আমাকে শাস্তি দেওয়া দরকার তবে শাস্তি দাও, কিন্তু কখনো আমার থেকে মুক্ত হওয়ার ভাবনা ভেবে শাস্তি দিও না, তবে সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ভোর সবই আজ শুনল। প্রতিবাদ করতে চাইলেও করতে পারল না। কিছু একটা তাকে আটকে দিল। রিদওয়ানের বুকে মাথা রাখায় ভোর বুঝতে পারল রিদওয়ানের স্পন্দনের গতিবেগ ঠিক কতটা জোরালো। রিদওয়ান আরও কিছু বলল হয়তো, কিন্তু ভোর সেসব কথায় আর কান দিতে পারল না। রিদওয়ানের বুকের মাঝেই নিজের মাথার ভর ছেড়ে দিল। হঠাৎ এরূপ হাওয়ায় রিদওয়ান নিজের কথা থামিয়ে ভোরকে শক্ত করে ধরেই মাথাটা সামনে আনতেই বুঝতে পারল ভোর সেন্স হারিয়েছে। সাথে সাথে আবারও তাকে পাজা কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। মাথার মধ্যে থাকা হিজাবের পিনগুলো ছুটিয়ে রাখলো একে একে করে। ভোরের এরূপ সেন্স হারানোটা স্বাভাবিক, যেহেতু মাথার উপর প্রেশার পড়েছে। তবুও নিজের মধ্যে হাওয়া ভয়ের রেশ নিয়ে রিদওয়ান ভোরের পার্সোনাল ডাক্তারকে কল করে। ডাক্তার আসতেই ভোরের চেক আপ চলে কিছুক্ষণ। সবকিছু পর্যবেক্ষণ করে ডাক্তার রিদওয়ানের চিন্তিত বদনের দিকে তাকায়। মিস্টার শিকদার, চিন্তার আর কোনো কারণ নেই। ঔষধে ওনার ভালোই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পুরনো কথা যেহেতু মনে পড়েছে, তবে বলা যায় তার নার্ভগুলো যথাযথ কাজ করার ক্ষমতায় এসেছে। আর 2 ফাইল ঔষধ কন্টিনিউ করলেই পুরোটাই সুস্থ হবে বলে আশাবাদ রাখা যায়। কথাগুলো বলেই ডাক্তার চলে যায়। এদিকে রিদওয়ান সবকিছুই শান্তভাবে শুনে। এরপর কোনো আগাম বার্তা ছাড়াই অচেতন ভোরকে ফের কোলে তুলে নেয়। বেরিয়ে পড়ে দুজনই অফিস থেকে। উদ্দেশ্য শিকদার ভিলা। 1 সপ্তাহ পর বাড়ির সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। আজ শুক্রবার বিধায় সকলেই উপস্থিত আছে। আফসানাদেরও আজ শিকদার ভিলায় দুপুরের লাঞ্চে ইনভাইট করেছে ভোর। তার কেন যেন সবাইকে রেঁধে খাওয়ানোর ইচ্ছে জাগলো। ভোরের ইচ্ছের কথা শুনে তূর্ণাও খুশি হলো ভীষণ। সে নিজেও সম্মতি প্রদান করলো। তবে ভোর নিজেই সকল রান্না বান্না করবে শুনে রিদওয়ান সাথে সাথেই নাকচ করে দেয়। কিন্তু ভোর সোনার পাত্রী হলে তো। সেই দিনের পর থেকে রিদওয়ানের সাথে সে নীরব যুদ্ধ করে যাচ্ছে। প্রয়োজন ছাড়া কথাও বলে না। ভোর অন্য রুমেও থাকতে চেয়েছিল বলে রিদওয়ান খুব বেশি রাগারাগিও করে ভোরের সাথে। ভোর সেই থেকে আরো বেশি চুপচাপ হয়ে যায়।
তার মনে যে ঠিক কী চলছে সে নিজেই জানে। সকলকে খাবার দিতে দিতেই ভোর গিয়ে অন্তির পাশে বসলো। অন্তির পাশে বসায় কেউ একজন হাত মুঠোবন্দি করলো। রাগে চোয়াল শক্ত করে গান্ডে পিণ্ডে গিলতে লাগলো নিজের বউয়ের হাতের রান্না করা সকল খাবার। তবে ওইদিকে কারো তেমন নজর নেই। সবাই হাসি খুশি ভাবেই নিজেদের খাওয়া শেষ করলো। বিকেলের শেষ প্রহরের দিকে ভোর আর অন্তি মিলে তাদের বাগানের দিকে থাকা দোলনার কাছে বসে থাকলো। ভোর অন্তির কাঁধে মাথা রেখে অনেকক্ষণ ধরেই আম গাছের দিকে তাকিয়ে থাকলো। আম গাছটি অধিক লম্বা না হলেও মোটামুটি লম্বাই বলা যায়। মৌসুম ভালো বিধায় আম গাছে প্রায় অনেক আম ধরেছে। কাঁচা আমের গন্ধে যেন ভোরের জিভে জল চলে এলো। কিন্তু কাঁচা আমের ভর্তা খাবি? ভোরের কথায় অন্তি নিজের ভাবনা থেকে বের হলো। এরপর ভোরের চোখের দৃষ্টি অনুসরণ করে আম গাছের দিকে তাকালো। ভোরের কথায় তারও জিভে জল চলে এলো। খাওয়াই যায়। অন্তির সম্মতি দেখে ভোর লাফ মেরে উঠে পড়ল। দুই বোন মিলে গাছের হালকা উপরিভাগের আমগুলো পাড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। যখন তখন আশেপাশে টুলের খোঁজ করলো, তাও পেল না। তাই দারোয়ানের কাছে গিয়ে সেখানের একটি চেয়ার টেনে টেনে দুই বোন নিয়ে আসলো। আম গাছ বরাবর চেয়ারটা রেখে ক্ষান্ত হলো দুইজন। এর মধ্যেই ভোর কোমরে ওড়না গুজেই উঠে পড়ল চেয়ারের উপর। কিন্তু শক্ত করে ধর। কথা বলতে বলতেই ভোর হাত বাড়িয়ে আম পাড়ার চেষ্টা করতেই একটা আম হাতের নাগালেই পেয়ে গেল। সেটা অন্তির হাতে দিতেই সেও আনন্দে ধরল আমটি। ভোর আরো কয়েকটি পাড়ার জন্য উদ্বুদ্ধ হতেই চেয়ারটা হালকা নড়ে উঠল। নিজের ভার সামলাতে না পেরে এক চিৎকার দিল। এইরূপ চিৎকারে অন্তিও ঘাবড়ে গেল। হাতে থাকা আম নিয়েই ভোরকে ধরতে নিলে আর ধরতে পারল না। এর আগেই ভোর ভীষণ বাজেভাবেই মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়ে আবারও গগন বিদারী চিৎকার করে উঠল। গোধূলি লগ্ন শুরু হয়েছে ক্ষণকাল আগেই। তার সাথে বাইরের এই দমকা হাওয়ার বদলতে রুমের চারিপাশ শীতল হয়ে আছে। তার সাথে ঠান্ডাও লাগছে বেশ। গরমের মধ্যে হঠাৎ করে এভাবে ঠান্ডা লাগাতে ভোর নিজের কোমরে থাকা পাতলা কম্বলটি টেনে এক হাত দিয়ে টেনে নিল। এর মধ্যেই শব্দ করে দরজা খুলে রিদওয়ান রুমে ঢুকলো। তার সাথে তিনজন কেয়ারটেকারও ঢুকলো। আবার তাদের পিছু পিছু রিক অন্তিকেও দেখা গেল। অন্তি গোমরা মুখ করে রিকের সাথে দাঁড়িয়ে আছে এক পাশে। এগুলো ভোর ম্যামের সামনে রাখো। রিদওয়ানের কথা শুনে কেয়ারটেকার তিনজন নিজেদের হাতের সামগ্রীগুলো ভোরের পাশে থাকা ফ্লোরের মধ্যেই রাখলো। হঠাৎ করে এইসব সামগ্রী দেখে ভোর ভীষণ অবাক হলো। আর তার অবাকতা যেন চোখে মুখেই ছড়িয়ে পড়ল। এত আম কার জন্য? ভোরের প্রশ্ন করাতে যেন রিদওয়ানের রাগ ফেটে পড়ল। কেন মহারানী? আপনার জন্য তো আনলাম এত আয়োজন করে। যে আমের জন্য আপনি আপনার মূল্যবান পা এবং হাত ভাঙলেন, সে গাছের সকল আম আপনার পদচারণে হাজির করলাম। আপনি খুশি হয়েছেন তো মহারানী? নাকি আম কম পড়েছে? আরও আনবো কি? রিদওয়ানের এরূপ কথায় ভোর ভ্যাবাচ্যাকা খেল। এমন ভাবে কথা বলছেন কেন? তো কেমনভাবে কথা বলবো? আপনি কি আমার উপর রেগে আছেন? আরে ভাই, রাগ করছেন কেন? আমি তো ইচ্ছে করে আপনাদের গাছের আম পাড়তে যাইনি। অন্তি আমাকে বললো গাছ থেকে আম পেড়ে ভর্তা বানাতে। ভোরের এরূপ কথায় অন্তি চোখ বড় বড় করে তাকালো। একদম মিথ্যে বলবি না ভোর। আমি কখন তোকে আম ভর্তা করতে বললাম? তুই তো নিজেই আমাকে কাঁচা আম খাওয়ার লোভ দেখালি। এরপর আমিও তো তোর পাল্লায় পড়ে আম পাড়তে তোকে সাহায্য করলাম। অন্তির কথা শুনে রিক ভ্রুকুচকে তাকালো। আপনি এভাবে কেন তাকাচ্ছেন? শুনেন, আমি কিন্তু কিচ্ছু করিনি। কথাটা বলেই ভেঙচি কাটলো। এদিকে ভোরের দিকে তাকিয়ে বুঝতে পারলো সে রিদওয়ান থেকে নিজেকে বাঁচাতে অন্তিকে ফাঁসিয়ে দিয়েছে। অন্তি গরম চোখে তাকাতেই ভোর ঠোঁট উল্টিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। তবে ততক্ষণে রিদওয়ান অন্তির সামনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো। তোর বোন কি সত্যি বলছে অন্তু? রিদওয়ানের গম্ভীর আওয়াজে অন্তি কেঁপে উঠল। এমনিতে সে তার দাদাভাইকে ভালোবাসে, তবে তার রাগকে ভীষণ ভয় পায়। ঢুক গিলে তৎক্ষণাৎ কিছু বলতে নিলে। ভাই, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। আর হ্যাঁ, এসব টপিক এখন রাখো তো। কি ছোট বাচ্চার মতো বিহেভ করছো? ভাবিনি এখন তোমাকে প্রয়োজন। রিক কথাটা বলেই অন্তিকে এক হাতে শক্ত করে ধরল। এরপর কেয়ারটেকারদের বলল আমের একটি ঝুড়ি নিয়ে আসার জন্য। রিকের কথায় কেয়ারটেকাররা তাই করলো। একে একে সবাই বেরিয়ে যেতেই রিদওয়ান দরজা অফ করে দিল। এরপর কোনো কথা ছাড়াই ঝুড়িতে থাকা আমের মাঝে দুটো আম নিয়ে ছিলতে লাগলো। আম ছিলছেন কেন? ডোন্ট টক। কথা না বলে কি করব? আমাকে তো মৃগী রোগী বানিয়ে রেখেছেন। হাত পা তো চালাতে পারছি না, অন্তত মুখটা তো চালাতে দিন।
ভোরের কথায় রিদওয়ান ভোরের বাম হাত আর বাম পায়ের দিকে তাকালো, যা আপাতত ব্যান্ডেজ দিয়ে মোড়ানো। বিকেলের দিকে যখন ভোর আম পাড়ার জন্য চেয়ারে উপরে ওঠে, তখন অসাবধানতা বশত চেয়ার থেকে বেকায়দায় পড়ে যায়, যার জন্য পায়ের গোড়ালিতে ভীষণ বাজেভাবে মোচড় খায়, সাথে বাম হাতেও ছিলে যায়। সে সময় রিদওয়ান রেক গার্ডেনে থাকায় ভোরের চিৎকারে তাদের কানে আসে। সাথে সাথেই দুজনই দৌড়ে সে স্থানে যেতেই ভোরকে নিচে পড়ে ব্যথায় কাতরাতে দেখে দুজনই ভোরকে ধরতে নিলেই রিদওয়ান তাড়াতাড়ি নিজেই ভোরকে কোলে তুলে নেয়। এভাবে কোলে নেওয়ায় ভোর আবারও ব্যথায় চিৎকার করলো। এখান থেকে হাত সরান, ব্যথা পাচ্ছি আমি। ভোরের দেখিয়ে দেওয়া অংশে রিদওয়ান তাকাতেই সেখানে হালকা লাল রক্ত দেখতে পেল। সাথে সাথেই রিদওয়ান চোখ বুজে হাতটি সরিয়ে কিছুটা দূরে ধরলো। সে অবস্থাতেই দৌড়ে গিয়ে দোলনায় রাখলো। ভোর, ঠিক আছিস তো তুই? আল্লাহ, রক্ত পড়ছে তো হাত থেকে। অন্তি চিৎকার করে কথাটা বলতেই রিক তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলো। রিদওয়ান পাশে থাকা কেয়ারটেকারকে বলল ফ্রিজ থেকে বরফ নিয়ে আসতে, সাথে মেডিসিন বক্সটাও আনতে। রিদওয়ানের কথায় কেয়ারটেকার তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে গেল। ব্যথা পেলে কিভাবে? আর চেয়ার নিয়ে পড়লে বা কিভাবে? রিদওয়ানের কথার উত্তরে ভোর দিতে পারল না। সে পা চেপেই কান্না করতে থাকলো, মনে হয় পাটা ভেঙে গেছে। কান্না করিস না বোন আমার, দেখ ঠিক হয়ে যাবে। দা ভাই, তুমি ওকে নিয়ে রুমে চলো। পা হয়তো মচকে গেছে, স্প্রে দিলে হালকা রিলিফ পাবে। রিদওয়ান আপাতত অন্তির কথা মতোই ভোরকে আবারও কোলে উঠাতে চাইলে ফের ভোর বাধা দেয়। ধুর, আপনি শুধু কোলে উঠাচ্ছেন কেন? আগে আমার পা ভালো করুন, পরে না হয় আমি নিজে হাঁটতে পারবো। উফ, জান চলে যাচ্ছে আমার। অন্তরে আমার পা। কথাটা বলতে বলতেই ভোর আবারও হিচকি দিয়ে কান্না করতে থাকলো। এর মধ্যেই কেয়ারটেকার হাতে জিনিসগুলো নিচে রাখতেই রিদওয়ান বরফযুক্ত আইস প্যাকটি পায়ের গোড়ালির কাছে ধরতেই ভোর আবারও চিৎকার করে ওঠে। এরূপ চিৎকারে রিদওয়ানের কলিজা কেঁপে উঠলেও নিজেকে সামলে ভোরকে এক ধমক দিল। মেয়েটা যে এসব ব্যথা সহ্য করতে পারে না সে ভালো করেই জানে। একটু শান্ত হয়ে বসা যায় না? যখনই দেখবো শুধু লাফালাফি করছো। এখন চিৎকার করো কেন? যাও, গিয়ে আর একটু বেশি করে লাফালাফি করো। রিদওয়ানের কথা শুনে ভোর কান্না থামিয়ে তার দিকে অবাক নজরে তাকালো। আমি লাফালাফি করি? কোনোদিন দেখলেন আপনি আমায় লাফালাফি করতে? লাফালাফি না করলে এমন হাল কেন তোমার? আমি ভোর কখনোই লাফালাফি করি না। ওসব আমার স্বভাবে নেই, বুঝেছেন? আর আমার হাল এমন কি হয়েছে? হ্যাঁ, শুধু একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আপনি পড়লে আপনিও ব্যথা পেতেন। তোমার মতো শুটকি না আমি, যথেষ্ট ফিটনেস আছে আমার, তাই তোমার মতো পড়লেও ব্যথা পাবো বলে মনে হয় না। কি বলেন? আমি শুটকি? মরে গেলাম গো। হাতির বল দিয়ে চাপ দিচ্ছেন কেন? রিদওয়ান আইস কিউবটি চেপে ধরেই শক্ত করে বসে থাকলো। এদিকে অন্তিও মেডিসিন বক্স থেকে প্রয়োজনীয় জিনিস বের করে ভোরের হাত কেটে যাওয়া স্থানে ব্যান্ডেজ করে দিল। আমি হাতি নাকি ডাইনোসর সেটা পরে বোঝাবো। আগে আমাকে এটা বলো, তুমি চেয়ারের উপর উঠেছিলে কেন? কাঁচা আম পাড়তে। কাঁচা আম পাড়তে চেয়ারে ওঠার কি দরকার ছিল ভাবি? দারোয়ান কাকাকে বললেই তো পেরে দিত। রিকের কথায় ভোর আবারও কিছু বলতে নিলে রিদওয়ানের শক্ত মেজাজ দেখে আর কিছু বলল না। এমনিতেই এই লোকের সাথে কয়েকদিন ধরে কথা নেই। আজ হঠাৎ এইভাবে কথা বলায় ভালোও লাগছে, আবার ধমক দেওয়ায় বিরক্তও লাগছে। এইদিকে পায়ে যন্ত্রণা। উফ, জীবনে সব কিছু আসলে একসাথে কেন আসে বুঝে না সে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসলে রিদওয়ান আবারও ভোরকে কোলে নিয়ে নিজেদের রুমে চলে যায়। ডাক্তার কিছুক্ষণ চেক আপ করে রিদওয়ানের দিকে তাকায়। ছেলেটিকে ভীষণ চিন্তিত মনে হলো, তবুও গাঢ় নিঃশ্বাস ফেলে রিদওয়ানের কাঁধে হাত রাখলো। আঙ্কেল, আমার ওয়াইফ। ভোরমামনির বাম পায়ের গোড়ালি হালকা ফ্র্যাকচার হয়েছে যতটুকু আমার ধারণা, তবে এখন সেসব বলতে পারছি না। আপাতত আজকের জন্য ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, কালকে সকালে মাস্ট বি এক্স-রেটা করিয়ে আমাকে দেখাবেন। আর হাতেরটা তো আপাতত ব্যান্ডেজ থাক, আশা করি সে কত 3-4 দিনের মধ্যেই সেরে উঠবে। আর পায়ের অবস্থা কালকে এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই বলতে পারবো। আর হ্যাঁ, ভোরমামনিকে আজকে একদম হাঁটতে দেওয়া যাবে না। কথাগুলো বলেই কিছু ওষুধ প্রেসক্রাইব করে ডাক্তার চলে যায়। এইদিকে ভোর এতক্ষণ ব্যথায় কাতরালেও এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাড়ির সবাই একে একে দেখে যায় ভোরকে। ভোর ঘুম দেখে কেউ আর জাগায়নি তাকে। কথাগুলো স্মরণ করতে করতেই গালে হাত দিয়ে রিদওয়ানের আমছিলাগুলো দেখতে থাকলো। তা দেখেই যেন জিভে জল চলে এসেছে। শুনুন, বেশি করে ঝাল দিবেন, সাথে চিনিও। উফ, আমার তো তর্স হয়েছে না।
জিহ্বাকে বারবার আপ ডাউন করতে করতেই লোলুপ দৃষ্টিতেই তাকিয়ে থাকলো। এর মধ্যেই রিদওয়ান ভোরকে সুন্দর করেই আম ভর্তা মাখিয়ে দিল। মাখানো হতেই ভোর তাড়াতাড়ি প্লেটটি নিয়ে নিল। এরপর কোলে রেখে মনের আনন্দে আম ভর্তা খেতে থাকলো। হঠাৎ মনে পড়লো সে তো একাই ভর্তা খেয়ে যাচ্ছে। রিদওয়ানকে তো খাওয়ার জন্য সাধল না। খাওয়া বাদ দিয়ে রিদওয়ানের দিকে তাকিয়ে দেখল তার ভাবভঙ্গি। তার চোখ ভোরের আদলে হওয়া মাত্রই দুইজনের চোকাচোকি হলো। ভোর মুখ খুলল হাতের মধ্যভাগে চামচটি রেখেই। একটু মুখে দিয়ে দেখুন, সেই বানিয়েছেন ভর্তাটা। 2 সপ্তাহ পর ভোর এখন মোটামুটি হাঁটতে পারে। এই কয়দিনে রিদওয়ান যেন ভোরের ছায়া হয়েই থেকেছে। নিজেদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝিও ভেঙেছে। ভোর এখন আগের মতো রিদওয়ানের সাথে সম্পর্কটা গুছিয়ে নিচ্ছে। রিদওয়ানের প্রতি তার আসক্তরা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। তবে এর মধ্যে ভোরের বাপের বাড়ি থেকেও একটি খারাপ খবর আসে ফারিহা আর রায়হানের ডিভোর্সের ব্যাপারে। রায়হান নাকি অন্যত্র একজনের সাথে গভীর সম্পর্কে লিপ্ত ছিল। এ ব্যাপারে যখন ফারিহা জানতে পারে তখন তার বাচ্চা ডেলিভারির সময় হয়ে আসে। উপরওয়ালার রহমতে সেই দিনই সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। এই বাচ্চা নিয়ে রায়হানের মাঝে তেমন কোনো হেলদোল দেখা যায়নি বিধায় ফারিহা নিজেই রায়হানের নামে ডিভোর্স ফাইল করে। রায়হান নিজেও যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। তাদের মধ্যে তখন আনঅফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়। ভোর সব কিছু ভুলে ফারিহার দুঃখের দিনে যেতে চাইলেও রিদওয়ান এতে বাধা হয়ে দাঁড়ায়। তার এক কথায় ওই বাড়িতে সে আর কখনোই যেতে পারবে না। তবে ওই বাড়ির লোক যদি এই ভিলায় আসতে চায় তবে তারা সাদরে আমন্ত্রিত। হানি, আমার ব্লু কালার টাইটা কোথায়? হঠাৎ রিদওয়ানের কথায় নিজের কাজ থামিয়ে ওয়ার্ড্রপের দিকে গেল। নিচের ছোট ড্রয়ার থেকে টাইটি নিয়ে রিদওয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। নিচু হন। ভোরের কথায় রিদওয়ান সাথে সাথে মাথাটা নিচু করলো। গলার মধ্যে টাই ঢুকিয়ে সুন্দর করে পরিয়ে দিল। আপনি তো দিন দিন বড্ড আলসে হয়ে যাচ্ছেন ব্যক্তিগত স্বামী। টাই তো টাইয়ের জায়গায়ই ছিল, তবে সব সময়ের মতো খুঁজে কেন পাচ্ছেন না? আমার হানির হাতের টাই পরাটা আমার বড্ড বেশি পছন্দের, তাই ভাবলাম নিজে কষ্ট করাচ্ছি, তোমাকে একটু কষ্ট দিই। আফটার অল হ্যান্ডসাম লাগতে হবে তো আমায়। কথাটা বলার সাথে সাথেই ভোর গলার টাইয়ের গিঁটটি গলাতে চেপে ধরল। এতে রিদওয়ান হালকা ব্যথা পেলেও কিছু বলল না। নিজের বউয়ের ভ্রু কুঁচকানো চেহারার দিকে তাকালো। আমার ব্যক্তিগত স্বামী কিন্তু এমনিতেই হ্যান্ডসাম। এখন এই টাই পরে যদি তাকে আরো অধিক হ্যান্ডসাম লাগে, তবে তবে তো সেই অধিক জিনিসটা বাদ দিতে হয়। কথাটা বলার সাথে সাথেই গলা থেকে টাই খুলে ফেলল। এরপর শার্টের ভাঁজগুলো ঠিক করে কোট পরিয়ে দিয়ে মিররের সামনে দাঁড় করালো। হ্যাঁ, পারফেক্ট। এখন ঠিক লাগছে। শুনুন, আজ থেকে আপনার টাই পরার নিষেধ। এত হ্যান্ডসাম লাগার কোনো দরকার নেই। সবসময় এইভাবে অফিসে যাবেন। ঠিক আছে, মাই হ্যান্ডসাম হাজবেন্ড? ভোরের কথা অনুযায়ী রিদওয়ান মিররের সামনে তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করলো। টাই খুলে ফেলায় রিদওয়ানের গ্যাটাপ অন্যরকম মনে হচ্ছে। গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়েই পিছন থেকে ভোরের হাত ধরে টান মেরে সামনের দিকে এনেই ভোরের পিঠ রিদওয়ানের বুকের দিকে জড়িয়ে নিল। ভোরের কাঁধে মাথা রেখে মিররের সামনে দিয়েই তাদের যুগলবন্দি অবয়ব দেখতে দেখতেই রিদওয়ান ভোরের কানের লতিতে হালকা বাইট করলো। কি করছেন? আপনার অফিসের জন্য লেট হচ্ছে তো। ভোরের কথায় রিদওয়ান আবারও ভোরের ঘাড়ের একপাশে নাক ঘষল। আমার বউটা আজকাল হিংসুটে হচ্ছে কেন হানি? ওই সাদাশীতে বউটা কই জানি হারিয়ে যাচ্ছে। আমায় হিংসুটে বলছেন? না গো হানি, আমি তোমাকে কেন হিংসুটে বলবো? আমি তো সামনের মিররের মধ্যে থাকা রিদওয়ানের মিষ্টি বউটাকে হিংসুটে বলছিলাম। তো মিররের ভেতরে থাকা বউটা কিন্তু আমি। তাই বলছে? জি, তাই। তাহলে তো আমার ভুল হয়ে গেল, সরাসরি তোমাকে হিংসুটে বলা উচিত ছিল। ভোর নাক ফুলিয়ে রিদওয়ানের দিকে ঘাড় ফিরিয়ে দেখল। এভাবে তাকালে আজ কিন্তু আর অফিসে যেতে হবে না। রিদওয়ানের ইঙ্গিত বুঝতে পেরে সাথে সাথে ঘাড় সোজা করল। আমি আর কিছু বলছি না, আমার ঘাট হয়েছে, বুঝলেন তো? এখন দয়া করে আপনি অফিস যান স্যার। ভোরের এরূপ কথায় রিদওয়ান হাসল। এই মেয়েকে কিভাবে কন্ট্রোল করতে হয় তার ভালো করেই জানা আছে। রিদওয়ান নিজেও ভোরকে ছেড়ে দিল। নিজেকে তৈরি করে মোবাইল নিয়ে বেরোতে নিলে ফের ভোরের কাছে এসে ঘাড়ে হাত চেপেই নিজের অনুভূতির কিছু আক্ষেপ মেটালো ভোরের ওষ্ঠের মাঝেই। 2 মিনিট পর ছেড়ে দিয়ে কপালে উষ্ণ এক ভালোবাসাময় স্পর্শ দিল। নিজের খেয়াল রাখো হানি। আর হ্যাঁ, সময় মতো পায়ে মলম লাগিয়ে নেবে। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, রাতে আমার জন্য অপেক্ষা করবে। আসছি তবে বউ। কথাটা শেষ করেই রিদওয়ান খোশ মেজাজে বেরিয়ে পড়ল। ভোর নিজেও এইসব ভালোবাসায় ভীষণ বাজেভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। ছোট ছোট খুশিগুলো যেন তার জীবনে
বড় এক সুখের হাতছানির মধ্যেই অতিবাহিত হতে থাকলো। কিছুদিন পর আজ শিকদার ভিলায় খুশির আমেজে ছেয়ে আছে। সে খুশির খবরটি হলো অন্তি মা হতে চলেছে। এই খবর যখন রিকের কানে যায় তখন তার এক্সপ্রেশন দেখার মতো ছিল। রিক সাথে সাথেই পুরো শিকদার ভিলায় মিষ্টির প্যাকেটের ভিড় জমিয়ে ফেলে। তুর্না আর আফসানা এসব দেখে মাথায় হাত রাখে। এই ছেলে যে বাবা হওয়ার খবর শুনে এত বেশি আনন্দিত হবে তা তাদের ধারণাতে ছিল না। এদিকে অন্তি নিজেও লজ্জায় রিকের সামনে যায়নি। নিচে লনে এসে তুর্না আর আফসানার হাত ধরে বসেছিল কিয়ৎক্ষণ। এখন ভোরের রুমে গিয়ে ঘাপটি মেরেছে। ভোর নিজেও এই খবর শুনে আত্মহারা। অন্তু রে, আমি তো দুই দিক দিয়ে বাবুর আত্মীয় হয়ে গেলাম রে। একদিকে খালামণি তো আরেকদিকে চাচিমণি। বাবু তো আমাদের হিমশিমে পড়ে যাবে। আচ্ছা, প্রথমে কি আমাকে খালামণি ডাকবে নাকি চাচিমণি? শোন, যেটাই আগে ডাকবে সেটাই কিন্তু সারা জীবন ডাকবে। হইছে বোন, তুই শান্ত হয়ে এখানে বস তো। কখন থেকেই লাফালাফি করছিস? দেখ, এভাবে লাফালাফি করছিস। দেখ, এভাবে লাফালাফি করলে দাদাভাই কিন্তু তোর সাথে সাথে আমিও কিন্তু বকা খাবো। রাখতো তোর দাদা ভাইয়ের কথা। আমি তো আমার বোনের আনন্দে লাফালাফি করব নাকি হাত পা ছড়িয়ে নাচবো সেটা একমাত্র আমার বিষয়। উনি এইসব বিষয়ে কিছু বললেই আমিও কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। তুই পারিসও বটে। দাদাভাই এর সাথে থাকবে, এভাবে টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ লেগে থাকিস কেন রে? শোন, এক হাতে তালি বাজে না। তোর দাদা ভাই নিজেই তো আমাকে জেরির মতো করে নাকে দড়ি দিয়ে ঘুরায়, তাই আমিও হাল ছাড়ি না। আফটার অল আমি নিজেও তো কথা বলতে জানি। তাই নাকি হানি? তবে তো নাকের দূর আর একটু শক্ত করেই বাঁধতে হয়। হঠাৎ রিদওয়ানের কথায় ভোর খুশির মাঝেই অবাক হয়ে দরজার দিকে তাকালো। রিদওয়ানকে এই সময়ে বাড়িতে দেখে ঘড়ির দিকে তাকালো। আপনি আজ এত তাড়াতাড়ি? আমার একমাত্র বোনের এত বড় একটা খুশির খবর, আর আমি তাড়াতাড়ি না এসে পারি? কথাটা বলতে বলতেই রিদওয়ান রুমে ঢুকেই কোটটি খুলে ভোরের হাতে দিল। এরপর অন্তির সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এখন থেকে নিজের এক্সট্রা কেয়ার নেবে। আমি তো ঠিকভাবে দেখাশোনার জন্য আলাদা করে একজনকে রেখেছে। রিদওয়ানের কথা শুনে অন্তি ভীষণ আপ্লুত হলো। তার ভাইটা যে এত ভালো কেন কে জানে। সব দিকেই তার যথেষ্ট নজর আছে। দাদাভাই আলাদা করে লোক রাখার কি দরকার ছিল? বাড়িতে তো সবাই আছে। বাড়িতে সবাই আছে সেটা আমিও জানি, কিন্তু ভাস্তির জন্য মামা হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। ভোর দুই ভাই বোনের সুখের মুহূর্তগুলো দেখতে থাকলো। মুখ ভর্তি তার প্রাপ্তির হাসি। রিদওয়ান সব দিক দিয়েই যেন বেস্ট। আসলে মানুষটা ভালো বিধায় সব দিকেই তার নজর। সবাই আমার বউটাকে নিয়ে কি শুরু করেছো? বউটাকে আমি একা পাচ্ছিই না। সব আনন্দ কি তোমাদের একার? আমার তো খুশি লাগবে। তোমরা প্লিজ আমার বিবির আম্মুটাকে আমার কাছে দাও তো। তোমাদের আদর যত্ন পরে করে নিও। রিকের কথা শুনে ভোর ফিক করে হেসে দিল। দেবরজি, তুমি তো দেখা যায় আমার বোনটাকে লজ্জায় লাল করেই দম নিবে। বোন আমার লজ্জা পাচ্ছে, তাই আর কি। ভাবি, আপনার বোন লজ্জা পাক আর লুকিয়ে থাক, সেটা আমার দেখার বিষয় না। আপাতত আমার অনাগত বেবির আম্মুটাকে ভীষণভাবে জরুরি। নাহলে কিন্তু আপনার দেবর আজ কঠিনভাবে বউয়ের অভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়বে। রিকের কথাগুলো শুনে অন্তি ঢুক গিলল। এই লোক কোন কথা থেকে কোন কথায় যাচ্ছে, পাগল হলো নাকি? ভাবনার মাঝেই নিজেকে শূন্যে পেল। ভয়ের মাঝেই রিকের গলা জড়িয়ে ধরল। করছেনটা কি? দাদাভাই আছে তো। যেই থাক, আজ কাউকে খেয়াল করার সময় নেই। আপাতত আপনার লুকোচুরি আমি বের করছি। রুমে চলেন আজ। রিক কথাটা বলেই রিদওয়ানের দিকে ক্যাবলা কান্তর মতো হেসেই বেরিয়ে পড়ল। এদিকে অন্তি যেন আরো বেশি লজ্জায় রিকের বুকের সাথে মিশে যেতে থাকলো। অন্তু কিন্তু দারুণ জামাই পেয়েছে, বলতেই হবে। দুজনের জুটিটা বেশ জমজমাট। বুঝলাম, কিন্তু হানি, তোমার জামাই কি জমজমাট না? রিদওয়ানের কথায় ভোর হাসি থামিয়ে তার দিকে তাকালো। আবার জামাই জমজমাট কেন হতে যাবে? সে তো নিরামিষ জামাই, বলতে গেলে আনরোমান্টিক। ভোরের এরূপ কথার অন্তরালে রিদওয়ান বাঁকা হাসল। বউটা দিন দিন বড্ড বেশি টর্চার করে রিদওয়ানকে। ভাবনাগুলো ভাবতে ভাবতেই শার্টের বোতাম খুলতে থাকলো। শার্টের বোতাম খুলতে খুলতেই দরজার দিকে গিয়ে লক করে দিল। হঠাৎ করে দরজা বন্ধ হওয়ার শব্দ হওয়ায় ভোর সেদিকে তাকাতেই আশ্চর্য, ভর সন্ধ্যায় দরজা অফ কেন করছেন? রিদওয়ান কোনো উত্তর করল না। নিজের মতো করেই সামনে আগাতে থাকলো। রিদওয়ানকে এভাবে আগাতে দেখে ভোর ভেঙচি কাটলো। নিজের মতো করেই বারান্দায় যেতে নিলেই হাতে টান অনুভব করলো। কি সমস্যা আপনার? এভাবে ফেলেন কেন? তুমি বড্ড বেশি চালাক। আগে বললেই পারতে। কি বলতাম? এই যে তোমার দিনরাত রোমান্টিক জামাই লাগবে। কথাটা শুনে ভোর যেন নিজেও বিপাকে পড়ে গেল।
নিজের ভাবনার মাঝেই রিদওয়ানকে একদম নিজের উপর মিশে যেতে দেখল। অফিস থেকে এসে ফ্রেশ হয়েছেন, সব জার্মস আমার কাছে ঝাড়ছেন কেন? হাতের বল নিয়ে উঠুন তো, ওই শ্বাস নিতে পারছি না। হাতিকে উস্কেছে যখন তখন তার ভার কেন? আর অনেক কিছু সামলাতে হবে। পারবো না সামলাতে, উঠুন প্লিজ। কিছুক্ষণ আগে না বললে তোমার জামাই আনরোমান্টিক? তোমার জামাই কি লেভেলের আনরোমান্টিক সেটা যেহেতু এতদিনে বোঝাতে পারিনি, তবে আজ থেকে আনরোমান্টিকের ডোজ ঠিক কতটা প্রখর সেটাই হারে হারে পরিচিত করব তোমায়। কথাটা বলেই ভোরকে আর কিছু বলার সুযোগ দিল না। নিজের মতো করে আনরোম্যান্টিকের মাঝেই রোমান্টিক ভাবেই মিশে যেতে থাকলো ভোরের মাঝে। এতে ভোর ছোটাছুটি করলেও পরবর্তীতে রিদওয়ানের সাথে সায় দিতে থাকে। এইভাবেই ভোর নিজেও যেন সময়ের ব্যবধানে রিদওয়ানের প্রতি দারুণভাবেই ডেসপারেট হয়ে পড়তে থাকে। আমার থেকে লুকাচ্ছিলি কেন সুইটহার্ট? রিকের কথায় অন্তি যেন ভীষণ বাজেভাবে হাঁসফাঁস করতে থাকলো। কয়েকদিন ধরে রিক অন্তিকে তুমি করেই সম্বোধন করছে, সাথে ডাকা এই সুইটহার্ট শব্দটি। কি হলো, কথা বলছো না কেন? রিক কথাটা বলেই অন্তির হাত দুটো জড়ো করেই তার দিকে তাকালো। মেয়েটা যে লজ্জায় মাথা নিচু করে আছে সে ভালোভাবেই বুঝতে পেরেছে। তুমি কি লজ্জা পাচ্ছ সুইটহার্ট? রিকের কথায় ঘাড়টা আরেকটু নিচু করে ফেলল। এর মাঝেই রিক অন্তির ঘাড়টা হালকা উঁচু করেই ওষ্ঠতে নরম ছোঁয়ার আদল দিল। বাবা হওয়ার আগেই তো কতবার করে তোমার লজ্জা ভাঙ্গালো, তাহলে এখন কেন লজ্জা পাচ্ছ সুইটহার্ট? ইস, এভাবে বলবেন না প্লিজ। আমার এমনিতেই কেমন যেন অনুভূতি হচ্ছে, আমি নিজেও আপনাকে বোঝাতে পারছি না। হ্যাভ এ রিল্যাক্স সুইটহার্ট। আমি না মানে ডোন্ট ওয়ারি, আস্তে ধীরে এক্সপ্লেন করো। অন্তি তবুও কিছু বলতে পারল না, হাঁসফাঁস করতেই থাকলো। রিক যেন এবার নিজের ভাবনা রেখে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে অন্তিকে দিল। অন্তি পানির গ্লাস নিয়ে ঢকঢক করেই পুরো পানি ফিনিশ করে ফেলল। এরপর নিজেকে শান্ত করেই পানির গ্লাসটি রিককে দিতেই সেটি সে টেবিলে রেখে দিল। এদিকে অন্তি যেন মুহূর্তের মাঝেই রিকের বুকে ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ এভাবে ঝাঁপিয়ে পড়ায় রিক কিছুটা পিছিয়ে গেল, তবে নিজেকে সামলে অন্তের পিঠে হাত রেখে সে নিজেও শক্ত বন্ধনীতে আবদ্ধ করল। অ্যানাকন্ডা, বলো সুইটহার্ট। আমাকে কতটুকু ভালোবাসেন? তুমি পরিমাপ করো। আপনি বলুন না। বাসায় প্রকাশ করা মতো না, শুধু এইটুকু বলতে পারবো, তুমিহীনা প্রত্যেকটা পর্দা বিষাক্ত কাঠার মতোই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রিকের কথায় অন্তি নিজেকে ছাড়িয়ে নিল। এরপর রিকের এক হাত নিয়ে অন্তির পেটের মধ্যে রাখল। আপনার ভালোবাসার ভাগ নিতে আরেকজন চলে এসেছে অ্যানাকন্ডা। অন্তির কথায় রিক অশ্র চোখে অন্তির পেটের দিকে তাকালো। বড্ড বেশি তৃষ্ণা পেল তার। অন্তির কোনো অনুমতি না নিয়েই উদর থেকে শাড়ির অংশ সরিয়ে সেই দিকে উন্মুক্ত করেই মাথা ঝুঁকিয়ে ওষ্ঠজোড়া তৎক্ষণাৎ উদরের মাঝ বরাবর স্পর্শ করালো। গভীরভাবে ওষ্ঠজোড়া চেপে ধরতেই চোখের পলক থেকে ফোঁটা ফোঁটা অশ্রু পড়তে থাকলো। হঠাৎ পানির ফোঁটা পড়ায় অন্তি রিকের ঝাঁকড়া চুলের মাঝে হাত বুলাতে থাকলো। খাচ্ছেন কেন? এই ছোট্ট উদরে বেবিকে কিভাবে বড় করবে? ব্যথা পাবে না? রিকের বাচ্চা সুলভ কথায় অন্তি ফিক করে হেসে দিল। এই ছোট্ট উদর সময়ের ব্যবধানে বড় হবে, তখন বেবিও বড় হবে। তখন তো আরো বেশি কষ্ট পাবে, তাই না? সেটা তো বলতে পারছি না, প্রথম সময় তো মা হচ্ছি। অন্তির কথায় রিক তৎক্ষণাৎ অন্তিকে নিজের বাহুতে চেপে ধরল। ব্যথা পেলেও আমার কিছু করার নেই সুইটহার্ট। বন্ধ যে স্বার্থপর হয়ে গেলাম, বেবির লোভ জেগে গেল যে মনে, এতে কি তুমি আমায় ভুল বুঝবে? একদম না আমার অ্যানাকন্ডা, বরং খুশি হয়েছি এটা জেনে যে আমাদের বেবি একজন বেস্ট বাবা পাবে। ভীষণ স্পেশাল হবে আমাদের বেবি। ভীষণ ভালোবাসি আমার প্রাণ হারিনীকে। আমার বেবির আম্মুকে এক আকাশ পরিমাণ সুখ প্রাপ্তি হোক, সবসময় এই দোয়াই চাই। আমিও আমার অ্যানাকন্ডাকে ভীষণ ভীষণ ভালোবাসি। অন্তির এরূপ কথায় রিক পাপ্তির হাসি হাসল। আজ যেন জীবনটা পরিপূর্ণ মনে হতে থাকলো। এখন শুধু বেবি হওয়ার অপেক্ষা। এরপর থেকে তাদের সংসারও বাকি 5টা সংসারের মতোই পরিপূর্ণ হয়ে যাবে। স্যার, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ফোন থেকে এরূপ কথা শুনে রিদওয়ান কপাল গুটালো। মিটিং রুমে ফোন ধরাটা পছন্দ নয় রিদওয়ানের, তাই তারা ফোন সাইলেন্টে ছিল। এইদিকে রিদওয়ানকে ফোনে না পেয়ে তার অ্যাসিস্ট্যান্টের ফোনে জরুরি কল করে রনি নামক ছেলেটি, যে আগে থেকেই ভোর আর অন্তি দুইজনের দেখাশোনার জন্য নিয়োজিত ছিল। পাওয়া যাচ্ছে না মানে?
স্যার আজকে দুপুরেই ম্যামের ভার্সিটির ছুটি হয়েছে, কিন্তু ম্যাম ভার্সিটির থেকে বের হয়নি। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর ওনাকে ভার্সিটির প্রাঙ্গণে দেখা যায়নি। প্রথমে ভেবেছিলাম উনি হয়তো বাড়িতে চলে গেছেন, কিন্তু যখন দেখলাম আপনাদের বাড়ির ড্রাইভারও ম্যামের খোঁজ করছে, তখন শিওর হলাম ম্যাম ভার্সিটির থেকে বের হয়নি। রনি এক নাগাড়ে কথাটা বলেই নিজের কপালে ঘাম মুছল। এদিকে রিদওয়ান নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। এখন প্রায় বিকেল 5:30 বাজতে চলেছে, আর ভোরের ক্যাম্পাস ছুটি হয় দুপুর 2:30টায়। পুরো 3 ঘন্টা ভোরের কোনো খোঁজ নেই। রিদওয়ান চোয়াল শক্ত করে ফোনটিকে আঁকড়ে ধরেই আর এই খবর এখন আমাকে বলছো? এতক্ষণ কি করছিলে তোমরা? স্যার আমি আপনাকে অনেকবার কল করেছি, কিন্তু বারবার বন্ধ দেখাচ্ছিল। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আই ওয়ান্ট মাই ওয়াইফ ইন ফ্রন্ট অফ মি রাইট নাও। কথাটা বলেই রিদওয়ান ফোন নামিয়ে দিয়েই তাড়াতাড়ি করেই দৌড়ে বেরিয়ে পড়ল। এভাবে সকলের সামনে থেকে চলে যাওয়ায় ভীষণ অবাক হলো। তাদের মধ্যে কিছুক্ষণ গসিপও চলল রিদওয়ানকে এভাবে রেগে যেতে দেখে। তবে যেহেতু বিষয়টা রিদওয়ানের ওয়াইফকে নিয়ে, তখন তাদের মন কিছুটা বিচলিত হলো। এই অফিসের বেশিরভাগ মানুষই ভোরকে চিনে। মেয়েটার ব্যবহার ভীষণ অমায়িক। রিদওয়ান কয়েকবার ভোরকে অফিসে নিয়ে এসেছিল, সাথে সকলের সাথে পরিচয়ও করিয়ে দেয়। এখন রাত প্রায় 10টা। ভার্সিটির প্রাঙ্গণে প্রায় শতাধিক পুলিশের ভিড়, সাথে সিক্রেট কমান্ডার সিআইডি অফিসারদেরও আনা হয়েছে। পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজেও ভোরের কোনো হদিস পেল না। এদিকে অন্তি এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিন ধরেই অন্তির শরীরটা ভালো যাচ্ছে না, যার জন্য সে কয়েকদিন ধরে ভার্সিটি আসছে না। এইদিকে ডেলিভারি ডেটও সামনের মাসের শেষের দিকে। ভোরের নিখোঁজ হওয়ার কথা যখনই অন্তির কানে যায়, তখনই ছুটে আসে অন্তি নিজের ভরা পেট নিয়ে। রিক শতবার বারণ করলেও শুনল না সে। এমনিতেই সন্ধ্যা থেকে কান্না করতে করতেই নাজেহাল অবস্থা। বাধ্য হয়ে রিক কোনো মতে অন্তিকে আনে কলেজ প্রাঙ্গণে। শাশুড়ি আম্মু ওর দিকে একদম নিচে নামতে দেবে না, আমি গাড়ির জানালা খুলে রেখেছি। আফসানাকে কথাটা বলেই অন্তির দিকে তাকিয়ে যা দেখার এখান থেকে দেখো যান। আর হ্যাঁ, প্লিজ প্যানিক করো না, বাবিকে পেয়ে যাব। কখন পাবেন ভোরকে? পুলিশ এখনো কোনো ভোরের খোঁজ পেল না। আমি আমি কেন আজ ওর সাথে ভার্সিটি এলাম না? আজ আসলে হয়তো ওকে এভাবে নিখোঁজ হতে দিতাম না। আমার ভোরকে এনে দিন না রিক, আমার ভোরকে সুস্থ অবস্থায় এনে দিন। দাদাভাই কোথায়? দাদাভাই। অন্তি কান্না করতে করতেই হিচকি উঠিয়ে ফেলেছে। এদিকে আফসানা নিজেও ভেঙে পড়েছে ভোরকে না পেয়ে। একদিকে ভোরে নিখোঁজ হওয়া, আরেকদিকে অন্তির এই অবস্থা। দুই দিক দিয়ে নিজেকে সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে আফসানার। তুর্না ওদের সাথে এসেই মাত্র রিদওয়ানের কাছে ছুটল। তুমি শান্ত হসো না, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, এইভাবে যদি প্যানিক করো তাহলে তো আমাদের বেবি কষ্ট পাবে। আর ভাবি কিন্তু কখনই আমাদের বেবিকে কষ্ট দিতে বারণ করেছে। ভাবি ফিরে যদি শুনে তুমি আমাদের বেবিকে কষ্ট দিয়েছো, তখন কিন্তু তোমায় খুব বকবে। প্লিজ জান পাখি, কান্না অফ করো। রিক কথাগুলো বলেই নিজের চোখের আসা জল মুছল। ভোরকে না পেলে তাদেরই অবস্থা কাহিল হচ্ছে, তাহলে ভোরকে না পেয়ে রিদওয়ানের কি অবস্থা হচ্ছে? কথাগুলো চিন্তা করেই রিক অন্তিকে ছেড়ে দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। সেই সন্ধ্যা থেকে চারিদিকে ভোরের খোঁজ চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। রিক দৌড়ে গেল মাঠে মাঝখানে, যেখানে তুর্নাকে রিদওয়ানের পাশে বসে কান্না করতে দেখল। রিক নিজেও রিদওয়ানের সামনে মুখ দিয়ে বসল, এরপর কাঁধে হাত রেখেই। বাই। রিকের কথায় রিদওয়ান কোনো আওয়াজ করল না। সমানভাবে ভার্সিটির রুমগুলোতে নিজের দৃষ্টি দিয়ে রাখল। বারবার মন বলছে যে ভোর ক্লাস থেকেই দৌড়ে বেরোবে, আর রিদওয়ানকে প্রতিবারের মতো করেই এসে হাসি মুখে নিজের প্রতিদিনের রুটিন বলবে। কিন্তু মেয়েটা যে আসছে না। কোথায় গেল তার হোয়াইট এঞ্জেল? কেন পাচ্ছে না তার এঞ্জেলটাকে? বাই। আবারও রিকের ধাক্কায় রিদওয়ান ভার্সিটি থেকে চোখ সরিয়ে রিকের দিকে দৃষ্টি দিল। এর কয়েক ঘন্টার ব্যবধানে রিদওয়ান চোখ মুখ লালচে আভা ধারণ করেছে, সাথে গাঁতরে থাকা শার্টটি এলোমেলো হয়ে কুঁকড়ে আছে। রিক ভাই আমার, তুই তো তোর ভাইকে সকল কাছে সাহায্য করিস, আজ আবারও ভাইটাকে সাহায্য করবি? আমার রিটপেন্ট ওটাকে খুঁজে এনে দিবি ভাই। দেখ না তোর ভাবি কীভাবে লুকোচুরি খেলছে আমার সাথে। বড্ড বেশি জ্বালিয়ে মারে আমায়, এত বেশি জ্বালায় যে কখন সে জ্বালানো উত্তাপে আমি নিঃশেষ হয়ে যাব। একটু এনে দে না ওকে, একটু জড়িয়ে ধরি। ভীষণ মরণ তৃষ্ণা পেয়েছে রে আমার, ওকে জড়িয়ে না ধরলে সে মরণ তৃষ্ণা মিটবে না। এনে দে না ওকে রিক, এনে দে।
রিদওয়ান কথাটা বলেই চিৎকার করেই নিজের চুল খামচে ধরল। এইদিকে রিদওয়ানের পাগলামি দেখে রিক সাথে সাথেই রিদওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। অল্প কয়েক ঘন্টায় কেমন হাল করেছে তার ভাইটা। শান্ত হও ভাই, শান্ত হও প্লিজ। দেখো ভাবিকে পেয়ে যাব। এমন করো না ভাই। রিকের কথা শুনে রিদওয়ান তৎক্ষণাৎ রিককে নিজের থেকে ছাড়িয়ে তাকে ধাক্কা মারল। রিক প্রস্তুত ছিল না বিধায় কিছুটা পিছিয়ে গেল।